পেহেলগাঁও হামলার 8টা দিন, অভিশপ্ত 8 দিন। শুধু এই পেহেলগাঁও হামলায় যেভাবে নিরীহ 26 জনের প্রাণ গিয়েছে এবং এই ঘটনার পর রীতিমতো একের পর এক পাকিস্তানের তরফ থেকে কোন রকমে বিনা প্ররোচনায় একের পর এক এই গোলাবর্ষণ চলছে। শুধু তা নয়, টানা 5 দিন নিয়ন্ত্রণে রেখা এই গুলিবর্ষণের ছবি যেরকম পাওয়া যাচ্ছে, ভারত প্রত্যাঘাত করছে। একের পর এক হামলার ঘটনার কড়া জবাব দিতে যেরকম বদ্ধপরিকর ভারত। শুধু তা নয়, অনেকগুলো বিষয়। একদিকে এই ঘটনার পর সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান, সিন্ধু থেকে কোন রকম ভাবে জল দেবে না বলছে ভারত। রীতিমতো জল যুদ্ধ শুরু হয়ে গেছে, গোটা বিশ্ব দেখছে সেই জলযুদ্ধ। এবং নতুন করে বারবারই যেন কোথাও মনে হচ্ছে যে থরহরিকম্প অবস্থা হয়েছে একেবারে পাকিস্তানের। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে একদিকে কড়া প্রত্যাঘাতের আশঙ্কায় ক্রমশ যেন আরো কোণঠাসা অবস্থা, আরো ভয় পাচ্ছে, অনেকটা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে পাকিস্তানের। কারণ যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত, আর ভারত প্রত্যাঘাত করবে এই আশঙ্কা পাক প্রতিরক্ষা মন্ত্রীর। প্রত্যাঘাত কি যে কোনো মুহূর্তেই সেটা সামনে আসছে, এটাই এখন বড় প্রশ্ন। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই আশঙ্কা এবং যুদ্ধের আতঙ্কে এখন ছাড়খাড় হতে পারে পাকিস্তান। গত দুদিন ধরে খোঁজ মিলছে না পাক সেনা প্রধানের। ইতিমধ্যেই পাক প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধের আতঙ্কে ছাড়খাড় হচ্ছে পাকিস্তান। গত দুদিন ধরে খোঁজ মিলছে না পাক সেনা প্রধানের। অসুস্থ হয়ে পড়লেন পাক প্রধানমন্ত্রী, ভর্তি হলেন যেখানে সেনা প্রধান। গত দুদিন ধরে খোঁজ মিলছে না, অসুস্থ হয়ে পড়লেন পাক প্রধানমন্ত্রী। সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পিএমও পাকিস্তানে গোপন নোট সিএনএর হাতে, সেটাও আপনাদের দেখাবো। লড়াইয়ের আগে 48 ঘন্টার মধ্যে পাক আকাশে অন্যদিকে গুড়িয়ে গিয়েছে দুটি ফাইটার জেট। এখন প্রশ্ন চীনা ফাইটার নিয়ে। সোমবার রাতেই ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে একাধিক পাক আউটপোস্ট। স্পেশাল এয়ার অপারেশনে তাহলে কি নামছে পাকিস্তান? আরো জোরালো হচ্ছে প্রশ্ন ভারতের। কারণ গতকালও আমরা দেখেছি যেভাবে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী রাজনাথ সিং এবং নরেন্দ্র মোদী গোপনে বৈঠকও করেছেন। অত্যন্ত উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে দীর্ঘ সময় ধরে। প্রত্যাঘাতের সময় কি, কখন প্রত্যাঘাত হবে প্রতি মুহূর্তে, অর্থাৎ ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত হতে পারে, এয়ার স্ট্রাইক হতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। বিভিন্নভাবে বাহিনী প্রস্তুত রয়েছে ইতিমধ্যেই। যেরকম ভাবে বারবার সেনা প্রধানের সঙ্গেও কথা বলা হয়েছে, কিন্তু তার মধ্যে অনেকগুলো বিষয় এই মুহূর্তে জোরালো হচ্ছে। তাহলে কি প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে? এবং ভারতের এই অবস্থায় যে পাকিস্তানের যা অবস্থা, অন্তত এতটা ব্যাকফুটে চলে গিয়েছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। গোটা বিষয় নিয়ে সামগ্রিক পর্যালোচনা করবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, স্বাগত জিরো আওয়ারে। ইতিমধ্যে আমরা প্রতিদিন এটা নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করছি এবং তুমি দেখো রীতিমতো অভিশপ্ত 8টা দিন পেরিয়ে গেল। একটা জোরালো প্রশ্ন উঠছে যে জঙ্গিরা এখনো পর্যন্ত কোথায়? তারা কি কাশ্মীর, পেহেলগাঁও আশপাশে কোথাও কি ঘাঁটি গেড়ে রয়েছে, মিলেমিশে রয়েছে সবার মধ্যে? এই প্রশ্নটা যেরকম রয়েছে, চিরুনি তল্লাশি চলছে, কিন্তু তার মধ্যে দুটো ফাইটার জেট যেভাবে পাকিস্তানে গুড়িয়ে দেওয়া হয়েছে, একেবারে জলবন্ধ থেকে শুরু করে সব বিষয়। কাশ্মীরকে হুঁশিয়ারি দিচ্ছে, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের অবস্থা তো নিঃসন্দেহে ভালো না। সর্বশেষ একদমই তাই। তুমি যেমন দর্শকদের বলছিলে যে প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে, এবং যে কোনো মুহূর্তেই আমরা যখন এই দুপুর 12টার যে নিউজ রুম করছি, এখান থেকে যে জিরো আওয়ার করছি, তখন কি কোনো বড় অপারেশন চলছে বা চালানো হচ্ছে? অবশ্যই আমরা টেকনিক্যাল কারণে এবং দেশের স্বার্থে সে সমস্ত তথ্য গোপন রাখবো এবং সেটাকে সামনে নিয়ে আসবো না। এবং নির্দিষ্টভাবে তোমাকে দুটো বিষয় বলি। পাকিস্তান এয়ারফোর্সের তরফ থেকে দুটো স্পেশাল অপারেশন তারা সামনে নিয়ে আসছে, ফিজাই বদর এবং ললকারি মোমিন। এই ফিজাই বদর এবং ললকারি মোমিন, এই দুটো অপারেশন তারা সামনে নিয়ে আসছে, আজকেই আনবে। এবং এর পরিপ্রেক্ষিতে তারা তাদের হাতে থাকা চাইনিজ ফাইটার জেট J-10C এবং একই সঙ্গে তোমার JF-17 এবং তাদের হাতে থাকা যে আমেরিকান ফাইটার জেট রয়েছে F-16, এগুলোকে একসঙ্গে নিয়ে এসছে এবং পুরনো কিছু ফাইটার জেট রয়েছে। বড় একটা অপারেশনে যাচ্ছে পাকিস্তান। প্রত্যাঘাত ভারত করবে কিভাবে, সেই প্রশ্নের আগে আরও একটা প্রশ্ন আসছে যে কিছু আগে সেখানকার যে প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভারত স্ট্রাইক করবেই। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত প্রত্যাঘাত করবেই। সেটা কিভাবে করবে, কোন পদ্ধতিতে করবে, তারা এখনও পর্যন্ত একটা অন্ধকারে আছেন। এবং একই সঙ্গে দুদিন আগেই আব্বাসি বলেছিলেন সেখানকার মন্ত্রী যে আমরা 130টা পরমাণু নিয়ে বসে আছি, কিন্তু তাদের প্রতিরক্ষা মন্ত্রী গলায় সম্পূর্ণ অন্য সুর। তিনি বলছেন যে একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন খ্বাজা আসিফ যে নিউক্লিয়ার বম বা পরমাণু বম কোনো সলিউশন হতে পারে না।
এটার দিকে আমরা এগোবো না, এই ধরনের কথা তিনি বলতে চেয়েছেন। তাহলে তার কথায় উল্টো সুর। এবং এত কিছুর মধ্যে দাঁড়িয়ে যখন তুমি দেখছো যে মারাত্মকভাবে ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী করছেন, একটা ত্রাহি রব হয়ে গেছে। বিপুল পরিমাণ যে আর্ম ফোর্সের যারা অফিসার্স এবং বিভিন্ন সেনা জওয়ানরা পদত্যাগ করছেন, তারা রেজিগনেশন দিচ্ছেন, সেই সময় আরও একটা বড় খবর আমরা পাচ্ছি। সেই বড় খবরটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আশঙ্কায় ভয়ে ঠিক 2020 সালে বাজওয়া তৎকালীন পাক সেনাপ্রধান তিনি বলেছিলেন ইমরান খানের কাছে যে অভিনন্দন বর্তমানকে না ছাড়লে ঠিক রাত 9টায় ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ার স্ট্রাইক করবে। তিনি ভয় পেয়ে বলেছিলেন যে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিন বা হসপিটালে ভর্তি করে দিন। তো বাজওয়ার সেদিনকে পা কেঁপে গেছিল। ঠিক তেমনিভাবে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি দুদিন আগে ডায়লগ দিয়েছিলেন। আজকের দিনে আজকের ছবি যেটা আসছে যে পাক যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই ডকুমেন্ট আমরা প্রথম সিএনএ স্ক্রিনে দেখাচ্ছি। পাকিস্তান অর্থাৎ প্রধানমন্ত্রীর যে দপ্তর পিএমও, পাকিস্তানের যে প্রধানমন্ত্রী নিজস্ব দপ্তরের যে গোপন যে কনফিডেন্সিয়াল নোট লেটার, সিএনএ স্ক্রিনে দর্শকদের জন্য আমরা অথেন্টিক্যালি খবর দেখাই, প্রত্যেকটা ইঞ্চিতে খবর, সঠিক খবর দেখাই যে নির্দিষ্টভাবে পাক প্রধানমন্ত্রী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে রাওয়ালপিন্ডির সেনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি একটু বলে দেবো দর্শকদের স্বার্থে কি লেখা হচ্ছে সেখানে। বলা হচ্ছে যে ইট ইজ হেয়ারবাই ইনফর্মড ইন কনফিডেন্স দ্যাট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ওয়াজ অ্যাডমিটেড টু কম্বাইন্ড মিলিটারি হসপিটাল সিএমএইচ রাওয়ালপিন্ডি। এবং থার্ড ফেজে লেখা হচ্ছে নির্দিষ্টভাবে যে দ্য প্রাইম মিনিস্টার, এবং লেখা হচ্ছে অল কনসার্নড অফিসার অ্যাডভাইস টু মেনটেন স্ট্রিক্ট confidentially of this information. No disclosure to media or public forum is permitted unless officially authority by the Prime Minister Office Media Wing of the Ministry of Information and Broadcasting. পরিষ্কারভাবে বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে এই চিঠির কোনোভাবে যেন সামনে না আসে। পাক প্রধানমন্ত্রী 27 এপ্রিল রাতে শেহবাজ শরীফ বড় ডায়লগ দিয়েছিলেন। তিনি বুকে চাপ ব্যথা অনুভব করেন। কিসের আতঙ্ক? যে ইন্ডিয়ান এয়ারস্ট্রাইক হবে বা ভারত সমুদ্র দক্ষিণ দিক থেকে পাকিস্তানে প্রত্যাঘাত করবে, যে আশঙ্কায় থাক তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবং অসুস্থ হয়ে পড়ার পর তার ব্লিডিং হয়েছে বলে আমরা জানতে পারছি। এর বেশি ডিটেলস আমাদের বলা ঠিক হবে না। এবং তাকে খুব চটজলদি যে রাওয়ালপিন্ডির সেনা হসপিটাল সেখানে ভর্তি করা হয়। স্ট্রিক্টলি বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রিলিজ করা এই নোটে যে এই লেটার যেন কোনোভাবে মিডিয়ার হাতে না যায় এবং পাবলিক ফোরামে না যায়। সিএন অথেন্টিক্যালি খবর দেখায়, কোনো জল্পনা নয়, কোনো কল্পনাও নয়। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের প্রত্যাঘাতের ভয়ে অসুস্থ হয়ে পড়েছেন, এটাই সত্যি। এবং তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন সেখানকার হসপিটালে। এবং এই যে চিঠির কপি পাঠানো হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কাছে। প্রথমটাই তাকে পাঠানো হয়েছে কপি টু আসিম মুনির, যিনি পাকিস্তানের সেনাপ্রধান। কিন্তু হলে হবে কি, আসিম মুনির তো মানে কার্যত মিসিং। তিনি বাংকারে আছেন নাকি বিদেশে আছেন এই তথ্য এখনো পর্যন্ত খুব পরিষ্কারভাবে বলতে পারছে না। এবং আসিম মুনির এখনো পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না প্রকাশ্যে। তিনি কোথায় আছেন? দেশটাকে অরক্ষিত রেখে, এতজন সেনা জওয়ানকে অরক্ষিত রেখে সেনা প্রধান কার্যত বাংকার না বিদেশ, কোথায় আছেন তিনি? এই প্রশ্ন আমাদের। এবং একই সঙ্গে দেশের যিনি প্রধানমন্ত্রী, যার কাঁধে পুরো দেশটির দায়িত্ব রয়েছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিসের আতঙ্ক? 20 সালে বাজওয়ার যে আতঙ্ক ছিল, 25 সালে এসে ভারতের প্রত্যাঘাতের এত আতঙ্ক। তো আপনারা এরকমভাবে জঙ্গি নাশকতায় মদত যোগান কেন? দ্বিতীয় বিষয় হলো যে এর পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে কোনো মুহূর্তে ভারত প্রত্যাঘাত করবে। কি বলেছেন খোয়াজা আসিফ? একবার দর্শকদের শোনানোর চেষ্টা করব। শর্মিষ্ঠা। একদম। That India will attempt an incursion in Pakistan and will engage Pakistan militarily. That is a possibility, a very clear and stark possibility. Cannot be ruled out. It is something which is imminent now.
So in that situation, some strategic decisions have to be taken. We are absolutely ready, at high alert. If there is a violation of our airspace or there's violation on the ground, if we are engaged in any way on the seas, we are prepared to পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা হাসিফের বক্তব্য শুনলাম। সত্যজিৎ, একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমি যে একটু পিছনের দিকে তাকাই, পাকিস্তানের আবতাবাদের লাদেনকে নিধনের সেই গল্প আমরা প্রত্যেকে দেখেছিলাম কি হয়েছিল। তারপরও আন্তর্জাতিক মঞ্চে বহুবার পাকিস্তান কোণঠাসা হয়েছে, জঙ্গি মদত দেওয়ার অপরাধে বা তার সেই দোষে দুষ্ট হয়েছে, কিন্তু পাকিস্তান কি সিধা হয়েছে? কখনোই নয়। অন্তত এক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি কয়েকজনের বক্তব্য যেভাবে শুনছি, আমরা যদি এভাবে পর্যালোচনা করি যে যেভাবে পাক শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী তিনি হাসপাতালে ভয়ে হোক যেভাবেই হোক আপাতত তার ঠাঁই হয়েছে হাসপাতালে, অন্যদিকে একের পর এক মন্ত্রী নেতাদের অন্তত তাদের হুঁশিয়ারি, কোথাও কি মনে হচ্ছে যে ভারতের প্রত্যাঘাতের ভয়ে গোপনে গোপনে কোন রকম একটা অপারেশনের প্রস্তুতি অন্তত পাকিস্তান নিচ্ছে? কারণ সিধা রাস্তায় হাঁটার দেশ তো পাকিস্তান নয়। সত্যজিৎ, আরো একটু কি হুঁশিয়ারি, আরো একটু সতর্ক থাকতে হবে ভারতের? দেখো, পাকিস্তান যে অপারেশনের প্রস্তুতি নিচ্ছে এটা পরিষ্কার, কিন্তু যে ঘটনা ঘটেছে পাকিস্তানের আকাশে, তাদের নিজস্ব যে এক্সারসাইজ চলছিল জাইবারি হায়দারি, এই এক্সারসাইজ চলাকালীন যে ছবি আসছে যে পাকিস্তান গোপনে গোপনে, অর্থাৎ আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, আমাদের যে বিশাল ফ্লিট, সেটাকে তারা দেখানোর জন্য তাদের নিজস্ব ফাইটার জেট তারা আকাশে উড়িয়েছিল। এবং তোমাকে বলবো J-10C চাইনিজ এয়ারক্রাফট, সেটাকে আকাশে ওড়ানো হয়, সেই ফ্লিট আকাশে সেই এয়ারক্রাফট আকাশে ওড়ানো হয়। কিন্তু আমাদের ছবি আসছে এবং সেটা প্যাফ থেকে কনফার্ম করা হয়েছে, পাকিস্তান এয়ারফোর্স কনফার্ম করেছে যে J-10C সেটা ইতিমধ্যে ক্র্যাশ করে গেছে। এবং নির্দিষ্টভাবে তাই শুধু J-10C নয়, 48 ঘন্টার মধ্যে একাধিক ফাইটার জেট যেগুলো তারা পাকিস্তান থেকে, যারা চীন থেকে নিয়েছে, সেগুলো একে একে ক্র্যাশ করছে। যেমন F-17 সেটা গত রাতেই পাঞ্জাবে সেটা ক্র্যাশ করেছে। এখন যেটা বিষয় বলার চেষ্টা করব যে আমরা জানি যে আর্ম ফোর্সের বিপুল সংখ্যক যারা সেনা জওয়ান তারা রেজিগনেশন দিয়েছে, তারা আর চাকরি করতে চাইছেন না। তার পাশাপাশি যে তথ্য আসছে যে পাকিস্তানের যারা ফাইটার জেটের পাইলট, তারাও কি সেই একই পথে, তারাও কি ইস্তফার পথে যেতে চাইছেন? কারণটা কি? কারণটা হলো পাকিস্তানের যে দৈন্য দশা। কারণ পাকিস্তান মূলত চীন থেকে ফাইটার নিয়েছে J-10C এবং F-17, একই সঙ্গে পাকিস্তানের হাতে রয়েছে নির্দিষ্টভাবে বলবো তোমার F-16 যেটা আমেরিকার। এবার যেটা বিষয়, যেটা বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো দেশ তারা মাঝ আকাশে ফাইটিংয়ে যায়, তারা এয়ার সার্ভিলেন্স, এয়ার ডমিনেশনে যায় বা ডগ ফাইটিংয়ে থাকে, তখন নির্দিষ্টভাবে বলার চেষ্টা করবো যে সফটওয়্যার ডিফাইন রেডিওস, যেটাকে সংক্ষেপে বলা হয় SDR, এই SDR সিস্টেম ছাড়া পাইলটের সঙ্গে অন্য পাইলটের যোগাযোগ অসম্ভব হয়। অর্থাৎ ধরে নাও যে কোনো একটা স্কোয়াড্রন গেল, তাদের মধ্যে তারা মাঝ আকাশে উড়লো, শত্রুপক্ষের বিমান কোন দিক থেকে আসছে, কি নেভিগেশনে আসছে, এটার জন্য যে সফটওয়্যার ডিফাইন যে রেডিওস থাকে, SDR সিস্টেম থাকে, সেটা একই হতে হয়। কিন্তু চীনা যে SDR, তার সঙ্গে মার্কিন বা আমেরিকান SDR মিলছে না। ফলে পাইলটরা, পাকিস্তানের পাইলটরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারছেন না। ফলে তারা বুঝতে পারছে যে এই যুদ্ধে তাদের হার অনিবার্য। এবং তোমাকে বলে রাখবো যে ভারতের হাতে প্রশ্ন উঠতে পারে, ভারতও তো বিভিন্ন দেশের থেকে ফাইটার জেট কেনে, যেমন সুখোই আছে, রাফায়েল আছে, তাদের সঙ্গে ম্যাচ করে কি করে? উত্তরটা হলো ভারত এই যে SDR, অর্থাৎ এই যে সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস, এটা আমরা ফাইটার জেট কিনলেও আমাদের এই SDR বা সফটওয়্যার সিস্টেমটা আমরা নিজেরাই তৈরি করি। আমাদের DRDO সেই সফটওয়্যার সিস্টেমটা রেডি করে। ফলে আমাদের সেটা নির্দিষ্টভাবে যদি ফ্রান্স হয় বা রাশিয়া হয়, যে কোনো দেশের ফাইটার যেটা আমরা কিনে আনলো, তার যে সফটওয়্যার নেভিগেশন সিস্টেম আমাদের দেশের তৈরি। ফলে একের সঙ্গে অপরের কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না। কিন্তু পাকিস্তানের পুরো উল্টো, যে কারণে পাকিস্তানের পাইলটদের একটা বড় অংশ এই মুহূর্তে যুদ্ধে যেতে নারাজ বলে আমরা আগাম খবর পাচ্ছি। এবং তার পাশাপাশি তারা অভিযোগ করছেন যে চীনা ফাইটার জেট থেকে তারা সুইচ অন করলেও মিসাইল যেটা নিক্ষেপ করছেন সেটা সঠিক সময় তারা নিক্ষেপ করতে পারছেন না, টেকনিক্যাল ত্রুটি আছে এই ফাইটার জেটগুলো, যেগুলো পাকিস্তান ভাড়ায় বা কিনেছে চীন থেকে। অর্থাৎ চীনা প্রোডাক্টের যে অবস্থা হয়, এখানেও তাই হয়েছে। এরকম একটা অবস্থায় নির্দিষ্টভাবে বলবো যে দুটো তারা বড় অপারেশনে নামছে। প্রথমেই বলেছি ফিজাই বদর এবং ললকারি মোমিন,
এই দুটোর জন্য তারা এই সমস্ত J-10C একই সঙ্গে অন্যান্য যে চাইনিজ এবং মার্কিন ফাইটার যেগুলোকে ইনভলভ করেছে। এবং তার পাশাপাশি আমরা আরও একটা লেটার দেখানোর চেষ্টা করব, যেখানে পাকিস্তান আর্মির মেজর তিনি আর্তনাদ করছেন। তিনি বলছেন যে ভারতের হেভি সেলিংয়ের জন্য আমাদের আউটপোস্টগুলো ভেঙে চুরমার হয়ে গেছে এবং আমাদের হাতে আর কোনো গোলা বারুদ অস্ত্র কিচ্ছু নেই, আমরা আউটপোস্ট ছেড়ে পালিয়ে যাচ্ছি। এবং সেই চিঠি চলে যাচ্ছে পাকিস্তানের শীর্ষ কর্তাদের কাছে। এরকম আর্তনাদের চিঠি আমরা স্ক্রিনে দেখাবো, সেই চিঠি, সেই লেটার, সেই কনফিডেন্সিয়াল লেটার যেটা পাকিস্তানের কোনো 17 ইনফ্যান্ট্রি থেকে মেজর তিনি পাঠিয়েছেন যে আমাদের পক্ষে এই লড়াইতে টিকে থাকা অসম্ভব। আজ সকালেও একের পর এক আউটপোস্ট ধ্বংস করেছে ভারত। ফলে ভারত কি কোনো বড় প্রত্যাঘাতের পথে এগোচ্ছে? যে আতঙ্কে এই মুহূর্তে শেহবাজ শরীফ তিনি হসপিটালে অ্যাডমিটেড হয়ে গেছেন, যে কারণে সেনা প্রধান তিনি বাংকারে গিয়ে লুকিয়েছেন, এই প্রশ্নটি এখন অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে। একদম অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং সবথেকে বড় কথা, গতকালই যেভাবে রাফাল চুক্তি বাস্তবায়িত হয়েছে এবং এতগুলো ফাইটার, অর্থাৎ রাফালের ভয়ে আবারও কাঁপছে না তো পাকিস্তান? ধরহরিকম্প। সোমবার রাতে এই ভারতীয় সেনা একাধিক পাক আউটপোস্ট রীতিমতো গড়িয়ে দিয়েছে, কিন্তু সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে, কোথাও কি আজই প্রত্যাঘাত করবে ভারত? ইতিমধ্যে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ মুখোপাধ্যায় এবং অবশ্যই কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ। দীপ্তাংশু, সরাসরি আপনার কাছে যাবো যে একদম ডকুমেন্টস আকারে খাজা আসিফ বলেছেন যে ভারতবর্ষ যে কোনো মুহূর্তে প্রত্যাখ্যাত করবে এবং আসিফ মনির তিনি বাংকারে বা বিদেশে, আমরা জানি না তিনি কোথায় আছেন, তিনি মিসিং হয়ে গেছেন পাকিস্তান থেকে। এবং একই সঙ্গে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফিস পাকিস্তানের যে কনফিডেন্সিয়াল নোট আমাদের হাতে, তারা বলছেন যে তিনি হসপিটালাইজড, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়ে গেছেন, ব্লিডিংও হচ্ছে। কি অবস্থা পাকিস্তানের? এত ভয় কেন দীপ্তাংশু বাবু? ভারতের যে মুভমেন্ট, নিয়ন্ত্রণ রেখার আশেপাশে যে মোবিলাইজেশন হচ্ছে, অপারেশন আক্রমণ, আমাদের এয়ারক্রাফট যে এক্সারসাইজ চললো সেন্ট্রাল সেক্টরে, এবং INS বিক্রান্ত একটু হেলে দুলে আরব সাগর মহাসাগরে যখন ঘুরতে বেরিয়েছিল করাচি বন্দরের আশেপাশে ঘুরে, এই CPG-টা বিভিন্ন ব্রিগেড, বিভিন্ন এই যে আমাদের ডেস্ট্রয়ার ফ্রিগেট ছিল, তারা ঘুরে ফিরত চলে এলো। আমার মনে হয় এতেই পাকিস্তান নড়ে গেছে। এবং এই বিগত 5 দিনে যেভাবে শেলিং চলছে এবং অনেক ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দেখাচ্ছে যে পাকিস্তান চালিয়েছে, তাই আমি ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই। আমি বহুকাল এই লাইন অফ কন্ট্রোলে ছিলাম। পুঞ্চ থেকে আমি প্রায় 100 গজ দূরে পাকিস্তানের পোস্টের ছিলাম এবং তখন অন্য সরকার, ইউপি সরকার, তো অনেকে বলে যে দিল্লির থেকে খবর আসার পর এগুলো সমস্ত মিথ, এগুলো রাজনৈতিক কথা। আমরা মারি এটা বলতে আপত্তি নেই। যখন ভারতবাসী হিসেবে এবং প্রত্যেক 140 কোটি ভারতবাসী জানা উচিত এবং 10 কোটি বাংলাভাষী যারা পশ্চিমবাংলায় আছেন তাদের জানা উচিত, আমাদের দরকার হলে আমরা মারি, আমরা মারবো এবং ভবিষ্যতেও মারবো। কোনো প্রত্যাঘাত নয়। লাইন অফ কন্ট্রোলে আমরা যখন আমাদের ভাই বোনদের 26টা কফিনবন্দি দেহ বিভিন্ন রাজ্যে ঘুরে ফেরত গেছে, নিরীহ প্রাণ, নিরীহ যারা ছিল তাদের মেরেছে, ভারতবাসী হিসেবে সামরিক বাহিনীও ভারতবাসী, ইটস অ্যান ইন্ডিয়ান ইনস্টিটিউশন, তো তারা চুপ করে থাকতে পারে না। আমরা দেখেছি কিরম ভাবে জন্টু আলী শেখ উদমপুরে, বাসন্তগড়ে কিরম ভাবে অ্যাকশন নিয়েছিল। এবং সামরিক বাহিনী যে আছে, লাইন অফ কন্ট্রোলে আছে, আপনি যেটা ঠিকভাবে বললেন, ওদের পোস্ট আমরা গুড়িয়ে দিচ্ছি এবং গুড়িয়ে দেব। এবং আমরা এই ইতিমধ্যে শেলিং চলছে এবং মোটর ফায়ার, শুধু স্মল আর্মস ফায়ারিং না, মোটর ফায়ারিং চলছে এবং শেলিংও চলছে। ফিল্ড গান আছে, প্রত্যেকটা আমাদের বাংকারের সাথে ফিল্ড গান আছে। ওদের মতন আমাদের এই অবস্থা নয়, ইকোনমিক অবস্থা নয়। দীপ্তাংশুবাবু, আমি আপনাকে একটু বিরক্ত করব সামান্য সময়ের জন্য। একটা গুরুত্বপূর্ণ বিষয় দীপ্তাংশুবাবু, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের 17 ইনফ্যান্ট্রির মেজর তিনি আর্তনাদ করছেন যে আমাদের সমস্ত আউটপোস্ট ভেঙে দিচ্ছে ভারতীয় সেনা এবং আমাদের কাছে সমস্ত সৈনিক আউটপোস্ট ছেড়ে পালিয়ে গেছে, আমাদের কাছে গোলাগুলি অবশিষ্ট কিছু নেই, দয়া করে সেনা পাঠান, না হলে আমরা প্রাণে মরব। এই কথা আমাদের নয়, ভারতীয় মিডিয়ার নয়, পাকিস্তানের 17 যে ইনফ্যান্ট্রি মেজর কথা লিখছেন। দীপ্তাংশুবাবু প্লিজ। হ্যাঁ, একদম আপনি ঠিক বলেছেন। আমরা ইতিমধ্যে জানি যে আপনি যেটা বললেন যে এক্সারসাইজ চলছে, যে পাকিস্তান এয়ারফোর্স ভারতের অপারেশন আক্রমণ দেখে ইচ্ছে হয়েছিল, কিন্তু তেল নেই।
তখন চায়নার কাছে ওদের বাধ্য হয়ে ভিক্ষা ঝুলি নিয়ে যেতে হলো, এবং 3 দিনের জন্য, শুধু 3 দিন, কেন আপনি বললেন 3 দিন, এই জন্য 3 দিনের জন্য ওরা ফিউল পেয়েছে। এবং এই দুটো এক্সারসাইজ কার্ডু এবং রাউলপিন্ডি এবং ইসলামাবাদের মাঝখানে এক্সারসাইজ গুলো চলছে, এবং কোন কোন এয়ারক্রাফট ওখানে আছে সেগুলো আপনি অলরেডি বলে দিয়েছেন, আমি আবার এক কথা রিপিট করতে চাই না। এরই মধ্যে আমরা দেখেছি জেফ-17 যেটা পাকিস্তান এরোনটিক্যাল কোম্পানি এবং চেংদু এরোনটিক্যাল যে কর্পোরেশন আছে চায়না, এরা যৌথভাবে এই প্লেনটাকে তৈরি করে। এটা 4th জেনারেশন ফ্লাইট, কিন্তু এটা নট আ টাইম টেস্টেড এয়ার সুপিরিয়রিটি আছে কিনা আমরা জানি না। এবং বিশেষ করে যে প্লেন যখন ফাইটার ওড়ায়, ফাইটারে তো নিশ্চয়ই যে পাইলট থাকে তার একটা টেকনিক্যাল এক্সপার্টিস থাকে, কিন্তু সে ব্লাইন্ড। দীপ্তাংশুবাবু, আমাদের ইন্ডিয়ার তরফেও আমাদের সুখোই রাফায়েল রেডি, সেই ছবি আমরা স্ক্রিনে রাখছি, এবং আমাদের তরফে প্রত্যাঘাতের জন্য আমরা সম্পূর্ণভাবে রেডি। আপনিও জানেন, আমরাও জানি যে কিছু একটা বড় কিছু হয়তো হচ্ছে, আমরা টেকনিক্যাল কারণে সেটা উল্লেখ করছি না। কত বড় প্রত্যাঘাত হতে পারে দীপ্তাংশুবাবু? সত্যজিৎ বাবু, আমরা যেটা বারবার বলছি যে ভারতের কাছে অনেক ক্যালিব্রেটেড অ্যাকশন আছে। এই যে শেলিং হচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, দেয়ার ইজ আ লেভেল অফ ক্যালিব্রেশন। আমরা তুলবো, এসকালেট করব, কিন্তু এটা মানে নয় যে পাকিস্তান এই যে মুভমেন্ট থেকে ভাবছে যে আমরা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করব। এখন দ্য এন্টার ওয়ার ডক্ট্রিন হ্যাজ চেঞ্জ। War doctrine is not same it was in 71 or even during of Vijay Kargil-এর সময়, যেখানে আমি নিজে ছিলাম। The doctrine has changed. This will be a cold start doctrine. কোথা থেকে হঠাৎ করে ঢুকে যাবে, which is known as cold start. কোনো গাড়ি স্টার্ট করে প্রথমে গরম করে তারপরে এগোতে হয়, যেটা এখন হচ্ছে সেটা নাও হতে পারে। The doctrine has changed. আমরা সবাই ভাবছি যে লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবে, এই ট্যাঙ্ক যাচ্ছে। There is a separate way of warfare. আমাদের স্পেস ওয়ারফেয়ার আছে, স্পেস থেকে করা যেতে পারে, যেটা আমরা এখনো কেউ ডিসকাস করিনি। নেভাল আছে, যেটা আমরা জানি নৌসেনা, বায়ুসেনা অথবা সামরিক বাহিনী ক্রস করবে এবং একটা লড়াই হতে পারে, এটা সবাই জানে, যেটা জেনারিক। বাট কনভেনশনাল ওয়ারফেয়ার ইজ নট দ্য লাস্ট অপশন, দেয়ার আর আদার ওয়েজ। ডক্টরিন চেঞ্জ হয়ে গেছে, দ্য ওয়ার ডক্টরিন হ্যাজ চেঞ্জ। তো ভারতবর্ষ নিশ্চিতভাবে এটা ভারতবর্ষ নিজের জন্য ভালো, ইকোনমির জন্য ভালো, কোন সময় আমরা নেব এবং কোথায় নেব, দিস ডিপেন্ডস অন আস। আমরা চিন্তা করব কি করতে হবে, কেউ বলে দেবে না। একদমই দীপ্তাংশুবাবু সঠিক কথা বলছেন যে প্রত্যাঘাত যখন তখন হতে পারে, সেই আশঙ্কায় ইতিমধ্যেই প্রায় বেপাত্তা পাক সেনাপ্রধান, হসপিটালাইজড হয়ে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একদমই তাই, এটাই সত্যজিৎ এবং দীপ্তাংশুবাবু, একেবারে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাবো একটা সুন্দর আলোচনা তুলে ধরার জন্য। কারণ এখানেই প্রশ্ন যে কোথাও যুদ্ধের আতঙ্কে বা বলা যায় ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে রীতিমতো ছারখার হচ্ছে পাকিস্তান। আলোচনা আমাদের চলবে, সমস্ত গুরুত্বপূর্ণ খবরও আমাদের নজর থাকবে। আপাতত জিরো আওয়ার এখানে শেষ করবো, সঙ্গে থাকুন।